স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সাফের বয়সভিত্তিক নারী টুর্নামেন্টে বাংলাদেশের 4 বছরের রেকর্ড অক্ষুণ্ণ। নেপালের বিপক্ষে আবারও জয় বাঘিনীদের। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ইনজুরি টাইমের গোলে নেপালকে 3-2 গোলে হারিয়েছে বাঘিনীরা। বাংলাদেশের দাপটে জয়ের বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। গোল, দাপুটে সেফ, হাতাহাতি, লাল কার্ড, পেনাল্টি, জয়ের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে আনা। বাংলাদেশ নেপাল ম্যাচে কি ছিল না। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ইনজুরি টাইমের শেষ মিনিটের গোলে নেপালের বিপক্ষে 3-2 গোলে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়। নেপালের এগেইনস্টে 4 বছর ধরে 100% জয়ের যে রেকর্ড তা অক্ষুণ্ণ রাখল পিটার বাটলারের দল। ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরে স্বপ্না রানীরা দ্রুতই আদায় করে নিতে থাকে একের পর এক কর্নার। 13 মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয় বাংলাদেশ। ডি বক্সের ভেতর একাই 3 জনকে কাটিয়ে উত্তেজনা বাড়ান মুনকি। তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নেওয়া শট গোল লাইন প্রায় অতিক্রম করেই গিয়েছিল, কিন্তু নেপালি ডিফেন্ডার গঙ্গা সেখান থেকে বল ফেরত পাঠালেও তা ক্লিয়ার করতে পারেননি। উল্টো দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা। 36 মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। শান্তির লং ক্রসে বল পেয়ে শট নিয়েছিলেন শিখা, কিন্তু নেপালি স্কিপার এবারও তা ক্লিয়ার করতে পারেননি। জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে উল্লাসে ভাসান সাগরিকা। এই 2-0 ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে 55 মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ নেপাল দুই দলই। বল কন্ট্রোল নিয়ে সাগরিকার উপর চড়াও হন নেপালি প্লেয়ার সিমরান। জবাব দিতে গিয়ে মেজাজ হারান সাগরিকাও। ফলাফল দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ম্যাচের 76 মিনিটে ডি বক্সের ভেতর জয়নব ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় নেপাল। সেখান থেকে গোল করে ব্যবধান কমান আনিশা রাজ। 86 মিনিটে নেপালের হয়ে ম্যাচ লেভেলে নিয়ে আসেন মিনা। বাংলাদেশের হাইলাইন ডিফেন্স ভেদ করে বল বের করে আনেন পূর্ণিমা। তার ক্রসেই বল জালে জড়ান মিনা দুবে। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, তখনই ইনজুরি টাইমের শেষ মিনিটে বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন তৃষ্ণা রানী সরকার। উমহেল্লার ক্রসে দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশকে গোল প্লাস জয় এনে দেন। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ ভুটান। পার্থবণিক, 71। একজন সহকারী কোচ আর একজন দলের ম্যানেজার মাহবুবুর রহমান লিটু ও মাহমুদা আক্তার অনন্যা দম্পতি দীর্ঘদিন ধরে আছেন নারী ফুটবলের সাথে। জাতীয় দলের হয়ে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর এখন দায়িত্ব পালন করছেন অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের সাথে। তারা বলছেন, নেপালের সাথে ম্যাচে মেয়েরা অনেক সুযোগ মিস করলেও জিতেছে শেষ মুহূর্তের গোলে। এই আত্মবিশ্বাস কাজে আসবে বাকি টুর্নামেন্টে। অর্ণব বাপির রিপোর্ট। ম্যাচের শেষে টিম বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে আফিদা প্রান্তি কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন তার বাবার সাথে। সাফ অনূর্ধ্ব 20 দলের অধিনায়কও এই ফুটবলার। ওর নেতৃত্বেই এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল সবুজরা। তো আমার মনে হয় এটা একটা খুব ভালো বার্তা আমাদের মহিলা ফুটবলের প্রেজেন্ট স্টেটাস এবং ফিউচার নিয়ে। আর সাফ টুর্নামেন্ট বলার কিছু নেই, আপনি জানেন এটা সাউথ এশিয়ার পাইপলাইন ক্রিয়েশন অত্যন্ত ভূমিকা পালন করে। আজকের আমাদের জাতীয় দল, আপনি জানেন সে জাতীয় দল অনেক প্লেয়ারই এই সাফ এজ ভিত্তিক খেলে খেলে এখানে এসছে। এখানে অনেক নতুন প্লেয়ার যাদের এই প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে। আপনারা দেখবেন ফার্স্ট হাফে যতটা মিস করেছে, সেকেন্ড হাফে এসে কিন্তু ওরা অনেকটাই গুছিয়েছিল, এবং সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচে, ফোর্থ ম্যাচে গিয়ে ওরা আরও বেশি পরিপক্ক হবে। এভাবেই শিখবে। দীর্ঘদিন ধরেই চলছে ফুটবলের উন্মাদনা। বাংলাদেশের খেলা মানেই গ্যালারি থাকে হাউসফুল। তবে উল্টো চিত্র এই কিংস এরেনায়। ঘরের মাটিতে 4 দেশের আয়োজনকে ঘিরে প্রচারণায় কেন এত উদাসীনতা? সমর্থকরা ম্যাচের একদিন আগে জানতে পেরেছে টিকিট পাওয়ার উপায়। এই বিষয়ে বাফুফের কি বলার? খালি মাঠে খেলা হচ্ছে, এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না, এটা তো অবশ্যই খারাপ। আপনার কি মনে হয় যে পাবলিসিটি কম ছিল, যেহেতু একদিন আগে সবাই জানতে পেরেছে যে বসুন্ধরা কিংসেনের টিকিট সেল হবে, এর জন্য স্টেডিয়াম গ্যালারি এত খালি ছিল? এটার কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। সবকিছু একটু লেট হয়ে গেছে কিনা মনে হয়, এবং দর্শক না থাকার কারণে। সাফ থেকে করে সাধারণত, এখানে আমরা খালি হোস্ট রোল প্লে করি, এটা সম্পূর্ণ সাফ করে। সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলায়, আমি বিশ্বাস করি আরো আস্তে আস্তে আপনি দেখবেন ভালো ক্রাউড আসবে ইনশাআল্লাহ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে সাফের এই আসরে সব ম্যাচ। বাঘিনীদের দুর্দান্ত জয়ে শুরু টুর্নামেন্ট। সামনে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সাথে আরো 5টা ম্যাচ।
অর্ণব বাপি, ৭১। বলে কয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেছে প্যারিস সেন্ট জার্মেই। কেবল চেলসিকে হারাতে পারলে ইতিহাস সৃষ্টি করবে লুইস এনরিকের দল। যারা একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেও ব্যর্থ, সেই দলটা যেন পেয়েছে এনরিকের মতো পরশ পাথরের ছোঁয়া। ওদিকে ইউরোপিয়ান ফুটবলে চেলসির যে হাল, তাতে ফাইনাল পর্যন্ত আসাই দ্য ব্লুজের জন্য বড় সাফল্য। গ্র্যান্ড ফাইনালের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। খালিদ জামিলের প্রিভিউ রিপোর্ট। নয়া ফরম্যাটের ক্লাব ওয়ার্ল্ড কাপ, এবার তার ফাইনাল। প্রমোশনাল ক্যাম্পেইনটাও তাই একটু ভিন্ন হওয়া চাই। পিএসজি উইঙ্গার উসমান দেমবেলে আর চেলসি ফরওয়ার্ড কোল পালমার তাই চড়ে বসলেন রকফেলার সেন্টারের মাথায়। টুর্নামেন্টের ট্রফি আর তার পেছনে সাক্ষী হয়ে থাকলো নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন। শিরোপার লড়াইটা অবশ্য হবে ট্রফি ফটোশুটের ভেন্যু থেকে মাইল 10 দূরে মেটলাইফ স্টেডিয়ামে। সেখানেই সিজনের আরেকটা ট্রফি সেলিব্রেশনের প্রস্তুতি নিচ্ছে পিএসজি। কারণ ফাইনালে ওদের প্রতিপক্ষ চেলসি কিছুটা হলেও ব্যাকফুটে। ওদের সাথে শেষ 5 দেখায় অন্তত দ্য ব্লুজের বিপক্ষে হারেনি প্যারিসিয়ানরা, জিতেছে শেষ 2 চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই। তারপরেও ফুটবল দুনিয়ার চোকার স্ট্যাকটা বসে গিয়েছিল পিএসজির নামের পাশে। কারণ জলের মতো পয়সা ঢেলেছে ওরা। মেসি, নেইমার, এমবাপেদের নিয়ে সাজিয়েছিল ফরওয়ার্ড লাইন শুধু একটা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলের জন্য। কিন্তু কিছুতেই হয়নি কিছু। সেই দলটাই এখন ইউরোপে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। যে পরশ পাথরের ছোঁয়ায় এই সাফল্য, নামটা তার লুইস এনরিকে। ক্যাবিনেটে ইউসিএল ট্রফি তুলে রেখেই প্যারিসিয়ানরা চড়েছে যুক্তরাষ্ট্রের বিমানে। আর স্প্যানিশ কোচ সাফ জানিয়ে দিয়েছেন তার এই দলটা এসেছে ইতিহাস তৈরি করতে। মাঠে নেমেছে চ্যাম্পিয়ন হতেই, যেন বলে কয়ে নিজের দল নিয়ে ফাইনালে হাজির হয়েছেন এনরিকে। চেলসির বিপক্ষে লিগ 1 টাইটেল হোল্ডারদের এগিয়ে রাখার আরেকটা কারণ সেমিফাইনালে ওদের পারফরম্যান্স। রিয়াল মাদ্রিদের মতো দলকে ওরা হারিয়েছে 4-0 গোলে। তবে কেবল ফরওয়ার্ড লাইনের হিসেব কষলেই হচ্ছে না। এই টুর্নামেন্টে পিএসজির পাওয়ার হাউস মূলত ওদের ডিফেন্স। ক্লাব ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে কেবল বোটাফোগোর বিপক্ষে একটা গোল খেয়েছে তারা, কিন্তু সেটাই শেষ। বায়ার্ন থেকে রিয়াল কেউ পায়নি পিএসজির জালের দেখা। ওদিকে চেলসি ফাইনালে হাজির হয়েছে আসরের সারপ্রাইজ প্যাকেজ ফ্লুমিনেন্সের বিপক্ষে জয় দিয়ে। নিজেদের 2 নম্বর ক্লাব ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতার টার্গেট নিয়ে নামবে তারা। ধারে ভারে পিএসজির চেয়ে পিছিয়ে থাকলেও ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে আপসেট ঘটানোর নজির আছে তাদের। তবে ম্যাচ প্রেডিকশন অ্যানালিসিস বলছে পিএসজির জয়ের সম্ভাবনা 60% বেশি। কেবল 2 ক্লাব নয়, ফাইনালের লড়াইটা ইংল্যান্ডের সাথে ফ্রান্সেরও। আন্তর্জাতিক কোনো আসরে প্রথমবারের মতো কোনো মেজর টাইটেল ডিসাইডারে মাঠে নামছে এই 2 দেশের ক্লাব। এক মহাদেশ থেকেই ক্লাব ওয়ার্ল্ড কাপের 2 ফাইনাল কন্টেস্টেন্ট হওয়ার নজিরও এই প্রথম। ইতিহাস তৈরি হয়েই আছে, শেষটা কার ভালো হয় সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, ৭১। মাঠের খেলায় অ্যারোগেন্ট মনে হলেও রোনালদো মানুষ হিসেবে উদার, এমনটাই দাবি করেছেন সাবেক রিয়াল গোলকিপার ক্যাসিয়াস। একটি ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে CR7-কে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। জানিয়েছেন দলের সতীর্থ আর সাপোর্ট স্টাফদের সবাইকে দামি উপহার তো বটেই, যে কোনো সাহায্যে আগে এগিয়ে আসতেন এই পর্তুগিজ ফরওয়ার্ড। বিস্তারিত রায়ান আমাদের রিপোর্টে। মাঠের খেলায় গোলের খোঁজে থাকেন অলওয়েজ অ্যালার্ট। কারো কারো চোখে ফুটবল মাঠের ক্রিস্টিয়ানো রোনালদো তাই সেলফিশ। বয়সটা 40 ছুলেও CR7 এখনও লিথাল একজন ফরওয়ার্ড। গোলের উদ্দাম উদযাপন আর সোজাসাপটা কথা বলায় কখনো কখনো প্রতিপক্ষ ফ্যানদের চোখে তিনি অ্যারোগ্যান্ট। তবে এই পর্তুগিজ সুপারস্টারের চরিত্রের অন্য দিকটি এবার সামনে নিয়ে এসেছেন সাবেক রিয়াল ফুটবলার কিকো কাসিয়া। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়ালের সাবেক এই গোলকিপার। খোলাসা করেছেন অন্যদের সাহায্যের ব্যাপারে এই পর্তুগিজ ফরওয়ার্ড কতটা আগ্রহী সে বিষয়টাও। সে এক বিস্ময়কর প্রতিভা, একজন অসাধারণ মানুষ, যিনি একাডেমি থেকে উঠে আসা শেষ ছেলেটিকেও সাহায্য করতে কুণ্ঠাবোধ করে না। তুমি তার কাছে যা কিছুই চাও সে হাসি মুখে তা দিয়ে দিবে। এখানেই শেষ না, কিকো ক্যাসিয়া জানিয়েছেন দলকে কৃতজ্ঞতা জানাতে রোনালদোর পাগলামির গল্পটাও। আমরা যখন প্রি সিজনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন সেসব স্টাফদের, ফিজিওথেরাপিস্ট, নিরাপত্তা কর্মী এবং দলের অন্যান্য সদস্যদের সবার জন্য নতুন আইফোন আর অ্যাপল ওয়াচ কিনে দিয়েছিল। সেগুলো সে কখনো নিজের থেকে বলে না, কারণ এসব নিয়ে বড়াই করার কিছু নেই বলে ওর বিশ্বাস। সে এমন একজন মানুষ যে এই ছোট ছোট কাজের মাধ্যমেই চারপাশের মানুষদের কৃতজ্ঞতা জানাতে কিংবা সাহায্য করতে ভালোবাসে। শুধু বড় ফুটবলারই না,
সাবেক এই সতীর্থের ইন্টারভিউতে একটা ব্যাপার বেশ ক্লিয়ার, মানুষ হিসেবেও ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার। রান আহমেদ, ৭১। প্রাণপ্রিয় বার্সেলোনা থেকে চোখের জলে বিদায় নিতে হয়েছিল লিওনেল মেসিকে। এক প্রেস কনফারেন্স দিয়ে 2021 সালে ন্যু ক্যাম্প ছেড়ে বেরিয়ে এসেছিলেন LM10। গ্যালারির দর্শকদের সামনে মাঠ থেকে বিদায় বলা হয়নি, সেই আক্ষেপ এবার পূরণ করার পরিকল্পনা করেছে বার্সেলোনা। মেসির প্রতি ট্রিবিউট হিসেবে বিশেষ আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে এরই মধ্যে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। মঞ্চটা প্রস্তুত হচ্ছে লিওনেল মেসির জন্য। শুনে চোখ কপালে উঠতে পারে যে কারো, কারণ এটা তো বার্সেলোনার মাঠ, আর মেসি তো ঘর ছাড়া সেই 2021 থেকে। তাহলে ঘটনা কি? কারো কারো চোখের জলে সত্যি নদী বয়ে যায়, কারো অশ্রু বানের মতো ভাসিয়ে নিতে পারে পুরো পৃথিবীকে। লিওনেল মেসি তো তেমনই এক নাম, পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলার হওয়ার কথা যার, সে কিনা হয়ে গেল ফ্রি এজেন্ট, যাকে কিনতে কোনো পয়সা খরচ করতে হবে না। 2021 সালের ঘটনাটা নাড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীকে, কারণ মেসির কন্ট্রাক্ট রিনিউ করার টাকা ছিল না বার্সেলোনার অ্যাকাউন্টে। যে ক্লাব তাকে গড়ে তুলেছে, যাদের জার্সিতে তৈরি করে গেছেন একের পর এক ইতিহাস, যে ন্যু ক্যাম্পে তার শুরু আর শেষ হওয়ার কথা ছিল, সেখান থেকে তার বিদায়টা হয়েছিল একদম সাদামাটা। সাধারণ একটা প্রেস কনফারেন্স, অল্প কিছু কথা আর একরাশ অশ্রু। মেসির মনে ঘটনাটা দাগ কেটেছে তো বটেই, তবে নিজেদের দায়িত্বের কথা ভোলেনি কাতালানরাও। LM10কে আনুষ্ঠানিকভাবে ট্রিবিউট দেওয়ার সুযোগ খুঁজছিল অনেকদিন ধরেই। এবারে এসেছে তেমনই এক উপলক্ষ, যে মাঠে মেসি বেড়ে উঠেছেন সেটার রেনোভেশনের কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে তার উদ্বোধন হবে 2026-27 সিজনের শুরুতে, আর সেই ইভেন্টের সাথে জুড়ে দেয়া হচ্ছে ক্লাব ইতিহাসে অবিসংবাদিতভাবেই সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির প্রতি ট্রিবিউট প্রোগ্রাম। বার্সা থেকে বিদায় নিয়ে ফ্রি এজেন্ট হিসেবে মেসি জয়েন করেছিলেন পিএসজিতে। তাদের সাথে চুক্তি শেষ করে তিনি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এখন মাতাচ্ছেন মেজর লিগ সকার। সময়টা কেটেছে বেশ তাড়াহুড়োর মধ্যেই। ইউরোপের সাথে বেড়েছে এক আটলান্টিক সমান দূরত্ব, তাই ন্যু ক্যাম্পে দর্শকদের কাছ থেকে সরাসরি বিদায় নেওয়া হয়নি মেসির। এবারে তেমনই এক পরিকল্পনা করেছে কাতালান জায়ান্টরা। ওদের মূল মাঠ ন্যু ক্যাম্পের রেনোভেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই সামারেই হুয়ান গাম্পার ট্রফির ম্যাচও হয়ে গেছে এখানে। খেলাটা অবশ্য গ্যালারিতে বসে দেখতে পেরেছেন মোটে 30,000 দর্শক। সব কাজ শেষে সেই ধারণ ক্ষমতা হবে 1,05,000। বিশাল এই অডিয়েন্সকে সাক্ষী রেখে মেসির ট্রিবিউট সেরিমনি আয়োজন করবে বার্সেলোনা। চূড়ান্ত দিন তারিখ অবশ্য নির্ভর করছে মাঠের কাজ শেষ হওয়ার উপর। খালিদ জামিল, ৭১। রিয়াল কোচের সঙ্গে মিলছে না ভিনি এমবাপের গেম ভিশন, তাই তো মাস্টারমাইন্ডের কোনো প্ল্যানেই কাজে আসছে না এই জুটি। এবার সে ব্যাপারে রিয়াল কোচকে পরামর্শ দিয়েছেন সাবেক স্পেন কোচ দেল বস্ক। তার দাবি, কোন ট্যাকটিক্সের চাপে তাদের না ফেলে স্বাভাবিক খেলা খেলতে দিলেই ভালো করবে এই জুটি। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। গেল মাসেই দিনবদলের গান শুনিয়ে লস ব্লাঙ্কো শিবিরে পা রাখেন শাভি আলোনসো। এসেই রিয়ালকে নিয়ে জড়িয়ে পড়েন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ধুন্ধুমাল লড়াইয়ে। সেমিফাইনালে লুইস এনরিকের সুপার পিএসজির বিপক্ষে 4-0 ব্যবধানে হেরে ছিটকে যাওয়ার পর চারদিকে তখন শোনা যাচ্ছে নয়া রিয়াল গুরুর ট্যাকটিক্সে মানিয়ে নিতে পারছে না দলটার দুই ফরওয়ার্ড ভিনি এমবাপে, আর তাই ওদের সঙ্গে সিরিয়াস আলোচনায় বসতে চান শাভি। মূলত লস ব্লাঙ্কোদের নয়া গুরুর ফুটবলিং সিস্টেমে তিনি চান প্রতিটা ফুটবলার কন্ট্রিবিউট করুক দলের অ্যাটাক আর ডিফেন্সে। তবে ভিনি এমবাপের ওভারল্যাপিং স্টাইল আর ডিফেন্সিভ ওয়ার্ক রেটের খামতি এই সিস্টেমকে করে দিচ্ছে ভন্ডুল। আর এই জায়গাতেই সবকিছু ওভার কারেক্ট না করার ব্যাপারে স্প্যানিশ এক রেডিওতে শাভিকে সতর্ক করেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। অনেক সময় খেলোয়াড়দের ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে তাদের স্বাভাবিক খেলাটা কাজে লাগাতে হয়। আপনি যদি শুধু রক্ষণের দিকটা শুধরাতে চান, তাহলে হয়তো তাদের আক্রমণ ভাগের গুণটাই হারিয়ে ফেলবেন। এমবাপে আর ভিনিসিয়াসকে আমরা গোল করার জন্যই চিনি। সঙ্গে তিনি আলোনসোকে মনে করিয়ে দিয়েছেন এই খেলোয়াড়দের বিশ্বমানের তারকায় পরিণত হওয়ার পেছনের প্রসেসটাও ওরা যেমন সেই রকম বলেই আজ এই পর্যায়ে এসেছে, তাই ওদের দোষ ত্রুটি মেনে নিতে হবে। তবে সেটা যেন দলগত খেলাকে বিঘ্নিত না করে, সেটা নিশ্চিত করতে হবে। ফুটবলে এটা একটা বেসিক শিক্ষা। প্রথমেই সবাইকে দল হিসেবে এক হতে হবে,
লেভারকুসেনকে নিজের ফর্মুলাতে সাফল্য এনে দেয়া শাভি যদি শেষমেশ বস্কের পরামর্শ না শোনেন, তবে ভিনি এমবাপ্পেকে হয় ট্র্যাক ব্যাক করে দলের ডিফেন্সেও এগিয়ে আসতে হবে, নইলে কোচের বিরাগভাজন হয়ে বসতে হতে পারে সাইড লাইনেও। রায়ান আহমেদ, ৭১। সাকিব আল হাসান ব্যাটে বলে পারফর্ম করলেই জিতে যায় তার দল। দুবাই ক্যাপিটালস গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে দলকে জেতানোর পর দ্বিতীয় ম্যাচে ছন্দপতন হয় সাকিবের। হেরেছিল দুবাই ক্যাপিটালস, তবে এবার হারের শোধ তুলতে গায়ানা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামছে সাকিব ও তার দল। 2 ম্যাচে 1 জয় ও 1 হার নিয়ে আগামীকাল ভোর 5টায় টেবিল টপার গায়ানার বিপক্ষে দুবাই ক্যাপিটালস মাঠে নামছে। সবশেষ ম্যাচ জিতে গায়ানা ফুরফুরে মেজাজে থাকলেও সাকিবদের জন্য কঠিন হবে স্বাগতিকদের বোলিং সামলানো। ইমরান তাহির, গুদাকেস মতিদের স্পিন চ্যালেঞ্জ হতে পারে দুবাইয়ের টপ অর্ডারে থাকা সিদ্দিকুল্লাহ আতাল, রেহান মুস্তাফাদের জন্য কঠিন পরীক্ষা। এই ছিল এই মুহূর্তের খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।